এইমাত্র একটা ব্রেকিং খবর হচ্ছে, মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এই আমির হামজা এখন কুষ্টিয়া ৩ আসনের এমপি, জামাতের এমপি। কি ব্যাপারে ১৩ই এপ্রিল কুষ্টিয়ার জেলা প্রশাসকের বদলি নিয়ে একটা মন্তব্য করছিল। তিনি বলছিলেন যে জেলা প্রশাসকের বিরুদ্ধে ২০ থেকে ৩০ কোটি টাকা দিয়ে এই বক্তব্যের জন্য লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে বলা হয়, গত ২৭শে মার্চ হরিপুর জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্যে এমপি আমির হামজা বলেন, কুষ্টিয়ার বর্তমান ডিসি এখানে বদলি হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন। এই বক্তব্য বিভিন্ন পত্রিকা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাওভাবে প্রকাশিত হয়েছে, যাতে জনমনে বিভ্রান্তির সৃষ্টি এবং এই জাতীয় বক্তব্য বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এর আগে জ্বালানি মন্ত্রী টুকুকে নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী আখ্যা দিছে। তারপরে সম্ভবত রুমিন ফারহান, তিনিও তাকে একটু কটাক্ষ করা এরকম একটা বক্তব্য তিনি দিয়েছেন। এছাড়া তার অনেক কি মান্দাকিনীর চেহারা দেখেছেন, কি তার চেহারা, এই সমস্ত মানে ওয়াজ মাহফিলে এত বিতর্কিত বক্তব্য, এত নিম্ন রুচির নিম্ন কথাবার্তা, এই মানুষটাকে কেন পিক করলো জামাত? জামাতের তো ক্যাডার ভিত্তিক দল, তার হতে পারে আপনি মানে ধর্মভিত্তিক কোনো দলকে পছন্দ নাও করতে পারেন, কিন্তু জামাতের তো কিছু গুণাগুণ আছে। তাদেরকে বলা হয় তারা বেশ বুদ্ধিমান, তারা পড়াশোনা করে, তাদের মধ্যে ভদ্রতা আছে, নম্রতা আছে, তারা দুর্নীতিমুক্ত, অনেকেই অধিকাংশই তাদের সেই ইমেজটা আছে। সেই ইমেজটাই তো ছিল তাদের এতে বিএনপির বিপরীতে। কিন্তু আমির হামজাকে যখন নাকি নমিনেশন দেয়, তখনই আমি অবাক হয়েছি যে এই মানুষটা কিভাবে জামাত সিলেক্ট করলো, যার কথাবার্তা আচরণ খুবই মানে কি বলবো, মানে এটা মানানসই না। সে একজন নীতি নির্ধারক হয় কি করে, জামাত তাকে প্রমোট করে কি করে? কালকে দেখেন একটা ঘটনা বলি, কোন একটা বাসায় শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম ১৫, তার সাথে প্রবীণ জামাত নেতা এবং এমপি, ৯১ সালের এমপি, জামাতের মধ্যে এখন ৪ জন, তার সাথে কথাবার্তায় তিনি বলছিলেন ৪ জনের সংসদের অভিজ্ঞতা আছে, বাকি সবাই নতুন। বিএনপির মধ্যে ৪০ জন, বাকি সবাই নতুন। ছাত্ররা তো সবাই নতুন। বললো, আমি বললাম কেমন ফিল করছেন? বললো যে যত যাই বলেন না কেন, এইরকম স্বস্তির পার্লামেন্ট আর আগে কখনো পাইনি। এরকম সবকিছু বলা যাচ্ছে, কথা বলা যাচ্ছে, বিতর্ক করা যাচ্ছে। আমরা বিরোধী, এইরকম শক্তিশালী বিরোধী অবস্থানে কখনো আসবো আমরা চিন্তা করিনি। বিএনপিও যে ব্যাক করতে পারবে ক্ষমতা এইভাবে, তারাও চিন্তা করতে পারেনি। সব মিলায় যত তর্ক বিতর্ক যাই হোক না কেন, এটা তো হবেই, কিন্তু মানে এটা একটা অসাধারণ, এটা অন্যরকমের। তরুণরা আছে, আমরা আছি, বিএনপি আছে, মানে একটা নিশ্চিত পরিবেশ, নিরাপদ স্বস্তিদায়ক একটা পরিবেশ। দেখেন কোনো অশান্তি দেখলাম না, খুবই মানে বুদ্ধিদীপ্ত তার কথাবার্তাগুলো। ভালো লাগলো যে তিনি একেবারে উড়াই দিলেন না, মানে বিএনপিকে গালাগালি করলেন না, সবার প্রতি সম্মান রেখে তিনি কথাবার্তাগুলি বললেন। কিন্তু তার বিপরীতে এই যে কুষ্টিয়া ৩-এর আমির হামজা কেমনে হয়, এটা মানানসই হলো? এগুলি এখন যাই না, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, সিরাজগঞ্জের আদালত জারি করছে। তো এখন স্পিকারের গ্রেপ্তার করতে গেলে স্পিকারের অনুমতি নিতে হয়, এটা হয়তো স্থগিত হয়ে যাবে। কিন্তু জামাতকে ভাবা উচিত যে এই আমির হামজা দলকে কি সম্মান দেবে, আর দেশের জন্য আসলে কতটুকু কন্ট্রিবিউট করতে পারবে, এগুলি বিবেচনা করা উচিত। জামাতের কাছে এটা একেবারেই প্রত্যাশা করিনি এবং এটা মানানসইও না। ৩টি কারণে ইরান যুক্তরাষ্ট্রের সাথে এই মুহূর্তে আলাপে আসছে না। মাসুদ পেজেশকিয়ান, ইরানের প্রেসিডেন্ট, তিনি স্পষ্ট করেছেন একটু আগে, তিনি বলেছেন ৩টি কারণে আমরা এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সাথে আলাপ করতে পারছি না এবং যুদ্ধবিরতি যেটি চলছে সেটিও কার্যকর হচ্ছে না। ৩টির মধ্যে একটি হলো প্রথমত অবরোধ, দ্বিতীয়ত হলো হুমকি, আর তৃতীয়ত হলো প্রতিশ্রুতি ভঙ্গ। মানে যেসব প্রতিশ্রুতি দিচ্ছে এসব প্রতিশ্রুতি কোনোভাবেই রাখছে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্র। এই ৩টি কারণে মূলত মাসুদ পেজেশকিয়ান মনে করছে যে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের আলাপ হওয়ার সম্ভাবনাও নাই, স্পষ্ট করে একটু আগে তিনি বলেছেন। এখন এই মুহূর্তে বাংলাদেশে 12টা বেজে প্রায় 40 মিনিট, 23 এপ্রিল 2026 আমি আপনাদেরকে বিষয়গুলি জানাচ্ছি। গত রাতে যুদ্ধবিরতি শেষ সময় ছিল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যুদ্ধবিরতিকে এক্সটেন্ড করেছে তিনি অনির্দিষ্টকালের জন্য
যুদ্ধবিরতি ঘোষণা করেছে, যদিও তিনি বলেছিলেন যুদ্ধবিরতি শেষ হবার পর তিনি পুরো ইরানকে ধ্বংস করে দিবেন, অথচ উনি ওনার অবস্থান পাল্টে একদম সম্পূর্ণ বিপরীতমুখী হয়ে তিনি বরং পুরো যুদ্ধবিরতিকে অনির্দিষ্টকালের জন্য করে দিয়েছেন। এখন এই অনির্দিষ্টকাল কোনোভাবেই ইরান মানছে না। ইরান বলছে যে না, আমরা যুদ্ধ করতে চাই, আমরা যুদ্ধবিরতি চাই না, আমরা যুদ্ধবিরতি চাই উনি যুক্তরাষ্ট্রের কাছে। তোমরা কেন যুদ্ধবিরতি দিচ্ছ? আমরা এই যুদ্ধবিরতি মানতে চাই না। ইরান সম্পূর্ণভাবে যুদ্ধের জন্য প্রস্তুত, যে কোনো ধরনের যুদ্ধ, শর্ট, মিডিয়াম এবং লং টাইম যুদ্ধের জন্য প্রস্তুত, স্পষ্ট করে ইরান বলে দিয়েছে। আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলতে চাই, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমার মনের মধ্যে একটি জিনিস আসলো যে হঠাৎ করে ইরান একটি পয়েন্ট দিয়েছে, এটি হলো অবরোধ সরিয়ে নাও, তাহলে আমরা আসবো আলাপে। এর বিপরীত, এর মধ্যে যেই বিষয়গুলি নিহিত রয়েছে সেটি হলো যে যুক্তরাষ্ট্র কিন্তু কোনোভাবেই আর যুদ্ধে জড়াবে না। এতে আপনারা 100%, মানে যদিও শেষ হবার আগে আছে না, একটু আগুন যখন নিভে যাওয়ার আগে একটু হালকা ঝিলিক মারে, এরকম কোনো একটা ঝিলিক হতে পারে। যদিও যুক্তরাষ্ট্রকে আমি বিশ্বাস করি না, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট কি আসলে সে নিজে কি করে, সকালে কি বলে, বিকেলে কি করে, এর কোনো ধরনের গ্যারান্টি নাই। সুতরাং তার উপরে গ্যারান্টি নিয়ে বলছি না আমি, তবে যুদ্ধের যে প্যাটার্ন এবং যুদ্ধের যে প্রকৃতি, তাতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ আর করার কোনো সুযোগ নেই। কারণ হলো সারা বিশ্ব এখন যুক্তরাষ্ট্রের কারণে অতিষ্ঠ হয়ে আছে, এবং বিশেষ করে ইউরোপ তো একটি বড় স্টেক এবং বড় শক্তিশালী একটা মহাদেশ হওয়ার প্রেক্ষিতে তাদের যে একটা বড় ধরনের শক্তিশালী অবস্থান রয়েছে, তারা কিন্তু মোটামুটি ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে তাদের অবস্থান। এটি স্পষ্ট, বিভিন্নভাবে তারা স্পষ্ট করেছে, যুক্তরাজ্য থেকে শুরু করে অনেক রাষ্ট্র তাদের অবস্থান স্পষ্ট করেছে। সুতরাং এই আন্তর্জাতিক চাপে যুক্তরাষ্ট্র আর কোনোভাবেই যুদ্ধ করার মতো অবস্থানে নাই, আমি যতটুকু বুঝি। এখন ইরান কেন বলছে যে তোমরা অবরোধটা সরিয়ে নাও? কারণ ইরান জানে যে একমাত্র অবরোধটাই এই মুহূর্তে ইরানকে একটু চাপে ফেলে রেখেছে। আর ইরান যে শর্ত দিয়েছে যে তোমরা তো চাও আমরা আলাপে বসার পর কি সিদ্ধান্ত হবে সেটা তো পরে। ইরান তো মনে মনে ধরে হচ্ছে তোমরা আগে অবরোধটা সরাও। অবরোধটা যদি সরানো হয়ে যায় আর ইরান যদি আসে, আর ইরান যদি বলে যে আমরা আমাদের ইউরেনিয়াম থেকে শুরু করে হরমুজ প্রণালীর কোনো কিছুর মধ্যে তোমাদেরকে হাত দিতে দিব না, তখন আর যুক্তরাষ্ট্রের কিচ্ছুই থাকে না করার। অবরোধ যদি সরিয়ে ফেলে, আর সেই অবরোধ আবারও পুনরায় আনবার কোনো সুযোগ থাকবে না। কারণ হলো অবরোধ সরিয়ে ফেলার একবার যখন ঘোষণা দিয়ে দেবে, সারা বিশ্বের অর্থনীতি থেকে শুরু করে সাথে সাথে সারা বিশ্বের সবকিছু পরিবর্তিত হয়ে যাবে মুহূর্তের মধ্যে। এটিকে আবারও ব্লক করা যুক্তরাষ্ট্রের পক্ষে অসম্ভব হয়ে পড়বে। মানে কি ধরনের একটা ট্রাম্প কার্ড খেলেছে ট্রাম্পের বিরুদ্ধে ইরান, আপনারা চিন্তা করে দেখেন। আমি বিশ্বাস করি, যুক্তরাষ্ট্র বলেছে না শুক্রবারের মধ্যে একটা ভালো খবর আসবে, যুক্তরাষ্ট্র বুঝে গেছে কোনো না কোনো উপায়ে ইরানের সাথে পাকিস্তানের হাত পা ধরে ইরানের সাথে কোনো একটা মোটামুটি যাতে মান সম্মান নিয়ে যেতে